ফর কামিং হেয়ার। আপনারা সবাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা মানে এতগুলা মানুষ আমি দেখতে পেয়েছি, এজন্য আমি খুবই আনন্দিত। আর আজকে মূলত আমার একটা নাটকের প্রমোশনের কাজে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কো আর্টিস্ট আছেন তারিক এনাম খান স্যার, আর হচ্ছে আমি। এটা মূলত বাবা মেয়ের একটা গল্প। আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ আহ, বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে। সো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন, কারণ এখানে অনেকেই আছেন বাবা, আবার অনেকেই আছেন ভবিষ্যতে বাবা হবেন। সো বাবাদের জার্নিটা অবশ্যই আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন। সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত, এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে। এইটা বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প, বাবাদের লাইফের গল্প, বাবাদের লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প। এবং শুধুমাত্র স্ট্রাগল না, এখানে বাবাদের অনেক ছোটখাটো অনেক ভালো লাগা থাকে, অনেক শখ থাকে, যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা। সেরকম কিছু ছোটখাটো শখকে অনেক বড়ভাবে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি, কারণ এটা তাদের ইমোশনের জায়গা। এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান। সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি পড়বে, ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবেই। সো আমি এই জায়গাতে কনফিডেন্ট যে বাবাদের এই কাজটা অনেক বেশি টাচ করবে। এই বাবার কাজটা করা মূলত আমার বাবার জন্য, মানে আব্বুর জন্যই। আব্বু লাস্ট 1 বছর ধরে অসুস্থ, হার্টের পেশেন্ট। তো আব্বুর হার্টে অলরেডি 3টা রিং পরানো, এবং ওপেন হার্ট সার্জারি হবে। এটার জন্য আব্বু প্রায় 1 বছর ধরে মানে সিএমএইচ বাসায় এরকম দৌড়াদৌড়ি করছে আব্বুকে নিয়ে। সো ফাইনালি আমার মাথায় আসলো যে আমি কেননা যেহেতু কাজ করছি, আব্বুকে আমি একটা কাজ উপহার দিই, বাবার স্ট্রাগল নিয়ে আমি একটা গল্প মানুষকে দেখাই, যে সেই জায়গা থেকেই কাজটা করা। এখানে আমার বাবা, শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবার সাথে এই গল্প এই জন্য রিলেট করবে, কারণ এখানে যেই যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া, প্রত্যেকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এবং এই কাজটার যে গল্পটা, এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া, এবং খুব ইউনিক একটা আইডিয়া। গল্প তো এখন রিভিল করা যাবে না, 15 তারিখ কাজটা আসবে, সো কাজটা দেখতে হবে। বাবার শেষ দিন কেন, এটা জানতে হলে আপনাদের নাটকটা দেখতে হবে। এই বাবার শেষ দিন, এই শেষ দিন এই কথাটার মধ্যে অনেক 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 কিছু লুকিয়ে আছে। অ্যাজ এ আর্টিস্ট আমি তো বাবাদের সম্মান জানানোর জন্য প্রত্যেকটা বাবার উদ্দেশ্যেই কাজটা উৎসর্গ করেছি। আমি এতটুকু বলতে চাই ওইসব সন্তানদের উদ্দেশ্যে যারা বাবা মাকে সম্মান করে না, যাদের শেষ বয়সে বাবা মার অবস্থান হয় বৃদ্ধাশ্রমে, যেসব সন্তানের বাবা মার শেষ আশ্রয় হয় রাস্তার ফুটপাতে, সেই সব সন্তানদের এই কাজটা দেখা উচিত। আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন যে বাবারা কোন জায়গা ডিজার্ভ করে। ঠিক আছে, আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন বৃদ্ধাশ্রম, আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন ফুটপাত, কিংবা রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা, তাদের এই কাজটা আরো বেশি করে দেখা উচিত। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ দেখবেন। তারিক এনাম স্যার হচ্ছে একজন অভিনয়ের গুরু, মানে শিক্ষক, একটা অভিনয় ইন্ডাস্ট্রি। আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি অনেক বেশি লাকি। এবং আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা। এখানে আমি যে কো আর্টিস্টটাকে হচ্ছে চেয়েছি তাকেই পেয়েছি, এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার প্রাঙ্কিং টিমের যে ওনার আর্থিক ভাইয়া, ওনার প্রতি। তারেক এনাম স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ওয়ান্ডারফুল। উনি এমন অমায়িক একজন মানুষ, আসলে যত সিনিয়র মানুষদের সাথে কাজ করা যায় তত বোঝা যায় যে ওনারা অভিনয়টাকে আসলে কিভাবে দেখেন। ওনাদের কাছে অভিনয়টা একটা কি বলে এটাকে, ধ্যান জ্ঞান, এরকম একটা জায়গা। আমি নতুন একটা শিল্পী, খুবই জুনিয়র একজন আর্টিস্ট। আমার সাথে যখন উনি কাজ করেছেন, আমি সেটে যাওয়ার আগে ভাবছিলাম যে আসলে কিভাবে কাজ করব, স্ক্রিন শেয়ার করব ফার্স্ট টাইম, আমার নার্ভাসনেস কাজ করবে কিনা, আমার অ্যাক্টিংয়ে ভাটা পড়বে কিনা। বাট উনি আমাকে এত হেল্প করেছেন একদম ফার্স্ট সিন থেকে, আমার কাছে মনে হচ্ছে আমি আমার বাবার সাথে অ্যাক্টিং করছি। এবং প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আমরা মেকআপ রুমে রিহার্সেল করতাম। আমি বলতাম, বাবা এটা কিভাবে করবো একটু বলো।
উনি বলতো যে এইটা করলে তোমার মনে হয় ভালো হবে, এইটাও করতে পারো। এরপরে আরেকটা অপশন দিতেন, সেটা হচ্ছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো এইভাবে উনি আমায় হেল্প করেছেন। আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে আমি তারেক এনাম স্যারের মতো গুণী একজন অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই কাজটা দেখলে আপনাদের কাছে আই থিঙ্ক মনে হবে না যে আমরা বাবা মেয়ে না, আমাদের কেমিস্ট্রিটা আমরা নিজেরা ফিল করেছি কাজে। আমি নাটক নিয়েই আছি, নাটক নিয়েই কাজ করছি। আমার রিসেন্টলি একটা নাটকের কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে। ওটার নামটা যদিও এখনো ফিক্সড হয় নাই, বাট ওইটাও অসাধারণ একটা গল্প। ওইটা হচ্ছে বিয়ের পরে একটা মেয়ের স্ট্রাগেলের জার্নি, বাচ্চা না হলে একটা মেয়ের যে স্ট্রাগেল, সেই স্ট্রাগেল নিয়ে জার্নি। এটাতেও মানুষ কাঁদে। তো আমি এখন মানুষকে কাঁদানোর গল্প করছি টুকটাক। না, বাস্তব জীবনে যদি মানুষকে কাঁদায় অবশ্যই অভিশাপ পেতে হয়। আমি এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাই। বাস্তব জীবনে আমি মানুষকে কখনো ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই। যদিও বা করি, আমি বুঝি যে আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি পরবর্তীতে যে তার কাছে সরি বলতে দ্বিধা বোধ করি না। কিন্তু অভিনয়ের মাধ্যমে যেটা হয়, যেটা আমাদের বাস্তব জীবনের গল্পগুলাই, সেইগুলাই কিন্তু অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি। আমাদের পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ, এবং এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জীবনে অনেক গল্প লুকিয়ে আছে। এই যে ভাই, আপনি আমাকে কোশ্চেনটা করছেন, আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার জার্নিতে কতগুলা দুঃখের গল্প আছে, এটা আপনি ছাড়া আমরা কেউ জানি না। সো এইটাই হচ্ছে কথা, যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখের গল্প এত বেশি। এই গল্পগুলাকেই আমরা যখন প্রেজেন্ট করি অভিনয়ের মাধ্যমে, তখন মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পারে। আর মানুষকে কাঁদানো অভিনয়ের মাধ্যমে এত সহজ না আমি মনে করি। সো কিছু গল্প আছে যেগুলো বাস্তব, সেইগুলো মানুষ রিলেট করলে তখনই কাঁদতে পারে। আমার কাছে প্রেম মানে স্নিগ্ধ, আমার কাছে প্রেম মানে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক, আমার কাছে প্রেম মানে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত। এবং প্রেম হতে হয় স্নিগ্ধ, প্রেম হতে হয় পবিত্র, প্রেম হতে হয় সম্মানে। ঠিক আছে, যেই যেই প্রেমে মুগ্ধতা নেই সেই প্রেম প্রেম না আমার কাছে। আমার একটা কাজ রিলিজ হয়েছে, প্রথম প্রেমের চিঠি। এই কাজটার আমার বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার বাসায় চিঠি আসা শুরু করে। কেমন বিভিন্ন অকেশন যখন আসে, তখন আমার বাসা মানে আমার বাসা ছিল মেইন গেট থেকে ভেতরে যে আমার বাসার বিল্ডিংটা ছিল, ওই মেইন গেটের দেয়াল টপকে ভেতরে এসে কেউ ফুল দিয়ে সাজাইতো। সাজানোর পরে আমার দাদিকে হচ্ছে, দাদি ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন, ওনাকে গোসল করানোর জন্য একটা খাট বাইরে রাখা হয়েছিল। ওই খাটের উপরে কিছু ফুলের রেখে তার মধ্যে রেখে যেতেন হচ্ছে চিঠি। আমার আম্মু পেতেন সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় যে। সো আমার একমাত্র উদ্দেশ্য থাকতো ওই চিঠিগুলো কালেক্ট করা, এবং ওই চিঠির শব্দগুলো এত সুন্দর ছিল, আমি চিঠির প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু এটা আসলে আমার জীবনে একটা ট্র্যাজেডি, যে আমি ওই মানুষটাকে খুঁজে পাই নাই, বা সে আমার সামনে কখনো আসে নাই। আমি পড়াশোনার জন্য যখন ঢাকাতে চলে আসি, তারপরে আর কখনো এরকম কিছু হয় না আমার লাইফে। সো যেহেতু অভিনয়ে জগতে আছি, তো আমি ভেবেছিলাম যে আমার জীবনে এত সুন্দর একটা গল্প যেহেতু আছে, আমি এই গল্পটা নিয়ে কাজ করব। তো কাজটা করার পর মনে হয়েছে যে কাজটা মানুষকে অনেক টাচ করতে পেরেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি কখনো কাউকে চিঠি দেই নাই, তবে আমি চিঠি পেতে পছন্দ করি। আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয়, আমি ওগুলা মানে কুড়িয়ে রাখতে পছন্দ করি। কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবীও একটা ফুলও দেয়, আমি ওইটা রেখে দেই, আমার বিছানার নিচে রেখে দেই, বা বিভিন্ন জায়গায় রেখে দিই। আমি ভালোবাসাগুলো কালেক্ট করে রেখে দিই। আমার মনে এখনো কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখব। এটা আসলে কাজের ভালো প্রাপ্তি তো এই জায়গাগুলোতেই, যখন আমার কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে। সো এটা তো অবশ্যই ভালো লাগে। তবে খ্যাতির বিড়ম্বনাও আছে, যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনো হতে পারি নাই, আমি খুব ছোটখাটো একজন মানুষ। সো যখন মানে নর্মাল দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায়। ধরেন শপিংয়ে গেলাম, একটু সমস্যা মানে প্রবলেম ফেস করলাম। কোথাও ফ্রেন্ডের সাথে, আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি, আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব, ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয়। এটা তো সবারই থাকার কথা। যেহেতু আমি অভিনয় জগতে কাজ করছি,
আমি নিজেকে যত দিন যাবে অনেক বড় জায়গাতে দেখার স্বপ্ন রাখবো, এটাই স্বাভাবিক। এবং বড় পর্দায় নিজেকে দেখা এটা সব শিল্পীরই মনে হয় স্বপ্ন থাকে, আমারও আছে। কিন্তু আমি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করি, ওরকম সুযোগ আসুক আমার জীবনে, তখন হয়তো এটা নিয়ে ভেবে দেখবো। তবে স্বপ্ন আছে, স্বপ্ন দেখি। উনি ওনাকে নিয়ে বলতে গেলে উনি তো বাংলাদেশের মেগাস্টার। তো একজন শিল্পী যখন 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে, তাকে নিয়ে বলার মতো আমি আমি আসলে কি, তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে কি। এবং প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে। সো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কিভাবে একদম শূন্য থেকেও অনেক উপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়। এখন উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি মেগাস্টার। আচ্ছা, আমি আমি মূলত আম, একজন শিল্পী হিসাবে মুস্তফা সরোয়ার ফারুকী স্যারকে একজন নির্মাতা হিসাবে চিনি সর্বপ্রথম। সো উনি একজন খুব ভালো নির্মাতা। এবং এর এই জন্য ওনার যে সম্মান উনি অর্জন করেছেন অলরেডি, ওই সম্মান তাকে দেওয়া উচিত। আর পরবর্তী যেটা বলবো, উনি আগে কি করেছেন বা উনি কোনো রাজনীতি সাথে জড়িত ছিলেন কিনা, উনি কার পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন, এগুলো কিছুই আমি আসলে জানি না। কিন্তু আমি দেখেছি যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় জুলাইয়ের সময়টাতে, উনি খুব সরব ছিলেন এবং ওনার স্টেটমেন্টগুলা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। সো এখানে ওনাকে ছোট করার আসলে ওই জায়গাটাতে কিছু নাই যে উনি আগে কি করেছেন, উনি আন্দোলনটার সময়গুলোতে কি করেছেন, ওনার স্টেটমেন্টগুলা কেমন ছিল, উনি কাদের পক্ষে কথা বলেছেন, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত। এবং একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে, সেই জায়গাটাতে পাওয়ার পর সে ওই জায়গাটা নিয়ে কি কাজ করে আগে আমাদের সেটা দেখা উচিত, তারপরে তার সমালোচনা করা উচিত আমার মনে হয়। আমার অভিনয়ে আসার গল্প, আমি জগন্নাথ ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তো আমার ভার্সিটির একজন সিনিয়র আর্থিক সচিব ভাইয়া, উনি আমাকে নক করেন যে উনি ওনার টিমে আমাকে নিয়ে কাজ করতে চান। সো আমার জার্নিটা প্রাঙ্কিংয়ের মাধ্যমেই শুরু হয়েছে, এখনো চলমান। তবে এখন আমি শুধু প্রাঙ্কিংয়ে আমার জার্নি সীমাবদ্ধ নেই বা রাখতে চাচ্ছি না। আমি শিল্পী হিসাবে সবার সাথেই কাজ করতে চাচ্ছি, এই তো।